এনসিপির সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কোনো সংশ্লিষ্টতা নেই। সিনিয়র নেতৃবৃন্দের কথায় আমাদের এখানের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। আমরা স্বতন্ত্র সংগঠন, আমাদের সিদ্ধান্তগুলো আমরা নিজেরাই নিয়ে থাকি। এরপরে আরেকটা যেটা বলেছেন যে অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার কথা কিংবা কোনো রাষ্ট্র, দেখুন দেশের স্বার্থে এবং জাতীয় স্বার্থে যে কোনো ধরনের দাবির সাথে জুলাই গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো রয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ যে দলগুলো রয়েছে তারা যদি দেশের জাতীয় স্বার্থে কোনো ধরনের কোনো প্রোগ্রাম দেয়, জুলাই ঘোষণাপত্রের দাবিতে হতে পারে, সংবিধান সংস্কারের হতে পারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিংবা এই যে গণহত্যার বিচার রয়েছে, আওয়ামী লীগ এই জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা করেছে, সুতরাং তাদের বিচারের দাবিতে যেই রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিবে সেই কর্মসূচিগুলোর প্রতি আমাদের আদর্শিক সমর্থন সবসময় থাকবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে যারাই প্রোগ্রাম করবে তাদের সাথে আমাদের আদর্শিক সমর্থন থাকবে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এনসিপি যতক্ষণ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে কিংবা বিএনপি যতক্ষণ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে এবং শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরকে আদর্শিক জায়গা থেকে সমর্থন দিয়ে যাবে। যখনই তারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের এবং জনগণের এবং শিক্ষার্থীদের স্বার্থের বাইরে গিয়ে জাতীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, তখনই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের সমর্থন ফিরিয়ে নেবে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং প্রতিরোধ করে দেবে। এই সদ্য যে সাবেক যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে। সেটা জুলাইয়ের যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল। কিন্তু এই আন্দোলন পরবর্তীতে যখন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যখন শিক্ষার্থীর উপরে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে হামলা চালায়, তখন এই আন্দোলনের রূপরেখাটা ভিন্ন দিকে মোড় নেয়, উদ্দেশ্য ভিন্ন দিকে মোড় নেয়। উদ্দেশ্য কি হয়? সে উদ্দেশ্য হচ্ছে কি, বিদ্যমান যে কালচারটা আছে তাকে দাস বানিয়ে রাখার যে কালচারটা আছে সেই কালচারটা তারা ভেঙে দিতে চায়, নতুন একটা কালচার তারা হাজির করতে চায়। অবশ্যই আপনারা জানেন সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জীবন দিয়ে, ছাত্র জনতার জীবন দিয়ে শেখ হাসিনাকে, স্বৈরাচারী হাসিনাকে তারা হটিয়েছে। একইভাবে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের যে হচ্ছে দাসত্ব কিংবা কুক্ষিগত রাখার যে কালচার তাকে হটিয়েছে। আপনারা জানেন এরই পরিপ্রেক্ষিতে এই যে শিক্ষাঙ্গন থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা মূলত একটা শিক্ষার্থীর যে প্রথম যে প্রত্যাশা, সে প্রত্যাশা ছিল শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন। সে আমূল পরিবর্তন হতে হলে অবশ্যই যে বিষয়টা হচ্ছে সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এখানকার রাজনৈতিক অবস্থানটা কেমন হবে, এখানকার রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে, ছাত্র রাজনীতির কাঠামো, ছাত্র রাজনীতির রূপরেখা, ছাত্র রাজনীতির পরিবেশ পরিস্থিতি কেমন হবে সেটার বিষয়ে শিক্ষার্থীদের ফার্স্ট প্রায়োরিটি জায়গা ছিল। শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে কনসার্ন, কারণ শিক্ষার্থীরা দেখেছে, আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে উঠে আসে। কিন্তু আপনারা জানেন ওই যে তাদের একটা দুর্বলতার জায়গা হচ্ছে তাদের সিটের জন্য জিম্মি থাকতে হয়। আপনি জানেন এই ক্যাম্পাসের মধ্যে, এই অঞ্চলের মধ্যে, এই দেশের মধ্যে একটা কালচার প্রতিষ্ঠিত আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ক্ষমতাসীন দল তারা চায় যে শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর সেটাকে হচ্ছে কি তারা রোধ করতে চায়। প্রশাসন ততটা শক্তিশালী না, সেই জায়গা থেকে যদি সাংগঠনিক রাজনীতি হলগুলোতে কোনো সাংগঠনিক কাঠামো দেওয়া হয়, সেই সাংগঠনিক কাঠামো হলগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইবে। এবং একটা টেন্ডেন্সি এখনো আমাদের অনেক রাজনৈতিক দলগুলোর এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছে যে তারা দখলদারিত্ব এবং আধিপত্য বিস্তার করবে। সেই জায়গা থেকে আমরা মনে করছি যদি কোনো সাংগঠনিক কাঠামো হলগুলোতে থাকে তাহলে একটা আশঙ্কা থেকে যায় যে হলের যে সিটগুলো রয়েছে, শিক্ষার্থীদের যে বাসস্থানগুলো রয়েছে, এটাকে জিম্মি করে পুনরায় আবার সেই গেস্ট রুম, গণরুমের মতো নৃশংস ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস এবং দখলদারিত্ব চালু হতে পারে। সেই জায়গা থেকে আমরা বিরোধিতা করছি যাতে করে রেসিডেন্সিয়াল এরিয়ায় এবং একাডেমিক এরিয়ায় কোনো প্রকার কোনো সাংগঠনিক কাঠামো যাতে না থাকে। কেননা সাংগঠনিক কাঠামো যখনই থাকবে তখনই সেই জায়গাতে একটা আশঙ্কা রয়ে যায় সেখানে আধিপত্য বিস্তার হবে এবং দখলদারিত্ব ফিরে আসবে।